ভূমিষ্ঠ ভাই ও বোনেরা, আদাব এবং আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসে অনেকের বক্তব্য শুনলাম, সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম। তো আমি দুই একটা কথা বলতে চাই আপনাদেরকে। আপনাদের অনেকের সাথেই আমার পরিচয় হয় নাই, আর আমরা তো অনেক দিন ধরেই আসলে নির্বাচন করতে পারছি না, সুষ্ঠু নির্বাচন হয় নাই, আমরা নির্বাচনও করি নাই, ওরকমভাবে আমরা আপনাদের সাথে আসতেও পারিনি। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের সাথে আমাদের মেলামেশা করার একটু অসুবিধা ছিল। সেই সময় ইলেকশনগুলো অন্যভাবে হইতো, অন্যভাবে সব কিছু পরিচালনা করা হইতো। তো এখন আপনারা সকলেই জানেন যে এই যে 24 সালের যে 5ই আগস্টে এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই বিপ্লব এবং আন্দোলনের মাধ্যমে যে প্রেক্ষাপট হলো বাংলাদেশে, যে পরিবর্তনটা আসলো, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তাই না? দেশে অনেক পরিবর্তন আসছে। একটা সরকার ছিল, সেই সরকারটা চলে গেছে, একদম পুরা এমপি টেমপি সহ 14 গোষ্ঠী সহ সবাই চলে গেছে। এটা ইতিহাসে খুব বিরল একটা ঘটনা, কিন্তু এটা বাংলাদেশে ঘটেছে। আর তারপরে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার আসলো, এবং তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদেরকে ঘোষণা দিল যে গত 20 বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেই জন্য বাংলাদেশে উন্নয়ন হয়নি ঠিক মতো, এবং বাংলাদেশে আমাদের জনগণের কোনো সেরকম কোনো এই স্পেশালি বিশেষ করে এই গ্রাম অঞ্চলে কোনো উন্নয়ন হয় নাই। সেই জন্য তারা মনে করছে যে এটার একমাত্র কারণ সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু নির্বাচন হইতো, সুষ্ঠু ব্যক্তিকে যদি সেখানে পাঠানো হইতো পার্লামেন্টে, তাহলে সে এলাকার কথা বলতে পারতো, সে এলাকার জন্য কাজ করতে পারতো, কিন্তু এই সুযোগটা হয় নাই। তো এই সরকার, প্রফেসর ইউনূসের সরকার এখন যেটা বলেছেন যে এখন আগামীতে 12ই হোক বা 18ই হোক ফেব্রুয়ারিতে আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের উনি ব্যবস্থা করছেন, এবং আমরা দেশের 18 কোটি লোক আজকে এটা বিশ্বাস করছি। কেননা ওনাদের যে কার্যক্রম আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে এবার একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে হবে। এবং আমার সামনে অনেকেই উপবিষ্ট আছেন যারা এই 20 থেকে 35 বছর পর্যন্ত তারা তো একটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। যেদিন থেকে তারা ভোটার হয়েছে, এরপর থেকে এই ভোটের গন্ডগোল শুরু হয়ে গেছে। অনেক সিনিয়র আছেন, হয়তো তারা 90 সালে 81 সালে হয়তো আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু এরপরে আর সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো ভাইয়েরা আমার, এখন একটা সুযোগ এসছে এই নির্বাচন করার। আর আমি যে প্রেক্ষাপটটা বললাম, যেটা পরিবর্তন হয়ে গেছে, আপনারা হিন্দু ভাইরা যারা এখানে আছেন, তারা আপনারা যাই বলেন, আপনাদেরকে ব্যবহার করা হোক বা আপনারা নিজেরাই হোক, আপনাদের সবাই মনে করত যে আপনারা নৌকা, অথবা আপনারা নৌকাকে ভোট দেন। যদি নাও দিয়ে থাকেন, তাও আপনাদেরকে বলতো যে আপনারা দিচ্ছেন। তো এই যে অবস্থা, এই অবস্থাটা থেকে আপনাদের জন্য একটা বিরাট সুযোগ আসছে এইবার, এইটার থেকে বের হয়ে আসা। হ্যাঁ, আওয়ামী লীগ নাই। আচ্ছা, তাহলে বলেন, বাংলাদেশের 2টা বড় পার্টি ছিল। আমি আওয়ামী লীগের নামেই প্রথম বললাম। আওয়ামী লীগ একটা ছিল, তারপরে বিএনপি, তারপরে এগুলা যত পার্টি দেখতেছেন আপনি, জামাত টামাত যাই বলেন, এগুলা 3rd ক্যাটাগরি 4th ক্যাটাগরির পার্টি ছিল, তাই না? তো এখন যেহেতু সবচেয়ে বড় পার্টিটা নাই, তাহলে আপনারা কাকে চিন্তা করবেন এখন বলেন? হ্যাঁ, আর কি আপনাদের আর কিছু চিন্তা করা উচিত? হ্যাঁ, আপনারা দেখেন, আমাদের পার্টিটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পার্টি। উনি একটা সৎ লোক ছিলেন, উনি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। উনি আমাদের দেখেন আজকে এই যে আবাদ দেখতেছেন আপনারা, তারপরে এই যে পাওয়ার টিলার দেখতেছেন, তারপরে এই যে সেচ পাম্প দেখতেছেন, এগুলা কিন্তু সব উনি নিয়ে এসেছিলেন। উনি গ্রাম থেকে উন্নয়ন করতেন। ওনার কথা ছিল যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
এইটাই ছিল তার উদ্দেশ্য। এবং উনি গ্রাম থেকেই উন্নয়ন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ অন্য সরকার এসে গেছে। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আজকে যে পতনটা হলো, এটা কেন হলো? আমরা হয় কেউ আল্লাহকে বিশ্বাস করি, না ঈশ্বরকে বিশ্বাস করি, উপরালা একটা তো কেউ না কেউ আছে, তার যে একটা বিচার আছে সেটা কি প্রমাণ হলো এবার? হ্যাঁ, এত বড় একটা শক্তিকে পানির মতো বাতাসের মতো উড়াই দিল একদিনে। তো এই যে শক্তিকে বিশ্বাস করতে হবে। আমরা যদি অন্যায় করি, যেই হোক না কেন, আমরা এটা টিকে থাকতে পারবো না। তারা অন্যায় করেছিল, তারা আজকে নাই। আজকে আমরা আপনাদের পাশে আছি, আমরা আজকে হিন্দু ভাইদের পাশে আছি। আপনারা দেখেছেন, একজন দাদা বললেন যে গত দুর্গাপূজার সময় আমরা 114টা পূজা মণ্ডপে আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, আমাদের মূল দল থেকে আমরা প্রত্যেক জায়গায় প্রতিনিধি পাঠিয়েছি, যেন কোনো জায়গায় কোনো গন্ডগোল হয় না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের আদেশ ছিল যে সারা বাংলাদেশে যেইখানে কোনো গন্ডগোল হবে ওই এলাকার নেতৃত্বকে আমি ব্লেম করব এবং ওই নেতৃত্বকে আমি সরিয়ে দিব এখান থেকে। এত বড় যখন কথা বলছেন, আমরা তখন বুঝলাম যে উনি কি চায়। উনি এই দেশে চায় যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশে প্রতিটি নাগরিক হলো বাংলাদেশি। প্রথম কথা হলো সে বাংলাদেশি, সে বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক। তার অধিকার একজন মুসলমানের যা আছে একটা হিন্দুরও তাই থাকতে হবে। এই সম্যটা আমরা চাই। বৈষম্যহীন ধর্মের একটা আমরা সমাজ তৈরি করতে চাই। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ এসছে। আপনারা এবার অবশ্যই অবশ্যই প্রমাণ করে দিবেন যে আমরা বাঙালি, আমরা সকলেই বাঙালি, বাংলায় কথা বলি, তাই না? এটা সবচেয়ে বড় জিনিস না? একটা মানুষের যদি আপনি কথা না বোঝেন, তাহলে তো আপনার অনেক অসুবিধা তার সাথে যোগাযোগ করা। আমরা একটা মুসলমান একটা হিন্দুর সাথে যোগাযোগ করতে পারি না? আমরা বাংলা বলি না? আমরা সকালে উঠে কি খাই আর একটা হিন্দু পরিবার কি খায়, মোটামুটি কিন্তু একই খাওয়া দাওয়া করি। আমরা একইভাবে চলাফেরা করি। কেউ শাড়ি পরে, কেউ কেউ পায়জামা পাঞ্জাবি পরি, কেউ ধুতি পরে, কেউ লুঙ্গি পরে, কিন্তু আমাদের দেখেন কোনখানে আমাদের চেহারার মধ্যে কোনো কিছু আছে যে চেহারা মানে অন্যরকম আমাদের? না, আমরা হাজার হাজার বছর ধরে বাঙালির একটা জাতি, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ধরে আমরা কিন্তু একটা জাতি, আর এইদিকে ত্রিপুরা পর্যন্ত আমরা বাঙালি জাতি। আমরা মাঝখানে মানে 47 সালের পরে এরকম ইন্ডিয়ার সাথে ভাগ হয়ে গেলাম, নাহলে কিন্তু আমরা একটা বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত ছিলাম এবং খুব শক্তিশালী একটা জাতি ছিল। নবাব সিরাজউদ্দৌলা উনি যখন ছিলেন, তখন এই ব্রিটিশরা বাংলাদেশের এই বাঙালিদের ভিতরে ঢুকতে পারে নাই। এটা শেষ যে ব্রিটিশরা যুদ্ধ করে আমাদের এখানে ঢুকছে। এই ব্রিটিশ শয়তানরা যখন এসে দেখলো যে এই বাঙালিগুলোকে তো সরানো যাচ্ছে না, এরা সবাই এক কথা বলে, সবাই এক ধরনের দেখতে, সবাই একই খায়, একই দেয়, খালি একটাই তফাৎ দেখছে ওরা, যে এরা একজন যায় মন্দিরে, একজন যায় মসজিদে, এই তফাৎটা আছে। এই যে ব্রিটিশরা শুরু করলো যে এই হিন্দু আর মুসলমান দুইটা জাতি, এই যে তখন থেকে শুরু হইলো, এর আগে কিন্তু কোনোদিনও হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের এই বাংলাদেশে, মানে বাংলাদেশ বলতে আমি বাঙালি সবাইকে বুঝাচ্ছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এইখান থেকেই শুরু হইলো, তারপরে তো এটা কন্টিনিউ করলো। এখন আমাদের একটা খুবই বিরাট সুযোগ আসছে যে আমরা যেন এইখানে বৈষম্যের কেউ শিকার না হই। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো, একইভাবে থাকবো। এর পরেও আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, বাংলাদেশকে সে একটা এই বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চান, শুধু খালি ধর্মের ব্যাপারে না। আজকে দেখেন আমরা উলিপুরে কিভাবে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, আমরা উন্নয়ন এখানে পাই নাই।
আমি যেখানেই যাই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা মানে এখানে স্কুল কলেজ পড়ালেখা বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমাদের এখানে কোনো এমপ্লয়মেন্ট নাই, মানুষের চাকরি বাকরি করার কোনো সুযোগ নাই, সুযোগ তৈরি করা হয় নাই এখানে। তো এর জন্য আমাদের এখানে অনেক কাজ করণীয় আছে আগামীতে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের উলিপুরের, খালি এই এই এলাকাতে আপনারা অতটা দেখেন না, কিন্তু উলিপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এবং ওই বন্যা, আর আমাদের মাঝে মাঝে খরাও হয়। তো এই সব নিয়ে আমাদের কাজ করতে হলে ভবিষ্যতে আমাদেরকে সকলে একসাথে থাকতে হবে। আমরা যদি একসাথে না থাকি, আমরা যদি বিভক্ত হয়ে যাই, তাহলে আমরা এই কাজগুলা করতে পারবো না। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমার হাতটাকে শক্তিশালী করেন, আমি তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করতে পারবো। এবং শক্তিশালী যদি করতে পারি ওনার হাতকে, উনি আমাদের কাজ না করে উনি কোথায় যাবেন বলেন? ওনাকে করতেই হবে। যে আমরা যদি দাবি উঠাই, পুরা উলিপুরের 4.5 লক্ষ লোক যদি আমরা দাবি করি যে আমাদের নদীগুলো আপনাদেরকে ঠিক করে দিতে হবে, এটার জন্য শক্তিশালী হাত দরকার না? তো অবশ্যই আপনারা আমার হাতটাকে শক্তিশালী করেন। আমি দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য যতটুক করা দরকার আমি করব।